আমরা এখান থেকে কতগুলো থিওরামের স্টেটমেন্ট দেখব। তো এগুলো মূলত সব ফ্যাক্টর থিওরাম ফর অ্যানালিটিক ফাংশনস। তোমরা ইন্টারমিডিয়েটে যে ফ্যাক্টর থিওরাম পড়েছো পলিনোমিয়ালের জন্য অথবা যে কোনো ফাংশনের জন্য, তোমরা বলেছো যদি কোনো একটা পয়েন্টে এফ অফ এক্স নট যদি জিরো হয়, তাহলে এক্স মাইনাস এক্স নট ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স। মনে আছে তোমাদের? এক্স মাইনাস এক্স নট দিয়ে এটাকে ভাগ করা যায়, এফ এক্স কে ভাগ করা যায়। তার মানে হচ্ছে এরকম আরেকটা জি এক্স থাকে, যেটাকে এক্স মাইনাস এক্স নট দিয়ে গুণ করলে পরে এফ এক্স হয়। ফ্যাক্টর থিওরাম তোমরা বলেছো এটা। আর এটা যদি শূন্য না হয় তাহলে পরে ওয়েল এই জি অফ এক্স নট শূন্য হলেও হতে পারে, না হলেও নাই। এটা শূন্য হতেও পারে, নাও হতে পারে। তো আমরা এই এক্স নটটাকে এফ এক্স এর জিরোজ উইথ মাল্টিপ্লিসিটি এম বলবো যদি এক্স মাইনাস এক্স নট টু দি পাওয়ার এম ইন্টু জি এক্স হয়, এবং এইখানে এইটা শূন্য না হয়। আর তার মানে as a root of this function x naught occurred m times. স্যার, হ্যাঁ বলো। আর অনেকে মনে হয় জয়েন করতে পারতেছে না, আপনাকে অ্যাকসেপ্ট করতে বলতেছে। এই দুই কাজ তো একসাথে করতে পারবো না বাবু, দুইজন। পুরো ক্লাস জুড়ে স্টুডেন্ট এসছে 41 জন। আচ্ছা দাঁড়াও, আজকে অ্যাটেন্ডেন্সটা নিতে হবে, এটা ভালো কথা। এই দুষ্টের দল ক্লাসে আসবে না। ক্লাসে না আসলে অসুবিধা নাই, কিন্তু নিজেরাও তো পড়াশোনা করে বলে মনে হয় না। এই যে আবার টুট্টু। তো তাহলে কি করা হবে? আমি কি সারাক্ষণ এই কাজই করতে থাকবো? হ্যাঁ, তো এখন এই কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে এই ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করব। তো জিরোস অফ অ্যানালিটিক ফাংশনস, তার মধ্যে প্রথমে ফ্যাক্টর। প্রথম থিওরামটা খুব সারপ্রাইজিং। এই যে দেখছো আবারও একজন আসছে। এই এখন থেকে আর কাউকে আগামী 2 মিনিটের পরে কেউ আসলে আর অ্যাডমিশন দেব না। দেখো, তারা এখানে বলছে ইফ এ ফাংশন এফ ইজ অ্যানালিটিক ইন এ ডোমেইন ডি। ডোমেইন বলতে আমরা ওপেন সেট বুঝি, এটা মাথায় রাখতে হবে। এখন তারা বলছে এই পুরো ডোমেইনে যদি কেবলমাত্র একটা পয়েন্ট থাকে, যে পয়েন্টে ফাংশনের যে কোনো অর্ডারের ডেরিভেটিভ জিরো, শুধুমাত্র একটা পয়েন্ট যদি থাকে, ইফ দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, একটা বেশি পয়েন্ট থাকতে পারে কিন্তু মিনিমাম একটা পয়েন্টে যদি ফাংশনের সকল ডেরিভেটিভ শূন্য হয়, তাহলে ফাংশনটা পুরো ডোমেইনে কনস্ট্যান্ট হয়ে যায়। ভেরি সারপ্রাইজিং। এটা রিয়েল ফাংশনের ক্ষেত্রে তুমি এই জিনিস পাবো না। কোনো একটা পয়েন্টে তার সকল অর্ডারের ডেরিভেটিভ জিরো। যেমন তোমার
এমন কি ফাংশন হইতে পারে? ওয়েল, আমরা এটার প্রুফ পড়ছি না। তোমরা এই সারপ্রাইজিং রেজাল্টটা মনে রাখবা, একটা পয়েন্টে যদি ফাংশনের সব ডেরিভেটিভের মান শূন্য হয় তাহলে ফাংশনটা আসলে ওই ডোমেইনে কনস্ট্যান্ট। তো এখানেও এখানে টপোলজিক্যাল আর্গুমেন্ট দিয়ে এটা প্রুফ করা হয়েছে, তোমরা চাইলে প্রুফটা পড়তে পারো। হ্যাঁ, এখন তারা বলছে যে ওই রেজাল্টটা দিয়ে আমরা এই 1.2 থিওরামটা প্রমাণ করতে পারবো। তো সেটার প্রমাণও আমরা আসলে পড়বো না। এটা বলছে কি, যদি z0 is a root of an analytic function f, then f is the product of a linear function L and another analytic function. তার মানে যদি থিওরামের স্টেটমেন্ট আছে f is analytic and non-constant in a domain D, তাহলে z0 পয়েন্টে f of z0 যদি 0 হয়, then f can be uniquely represented in D in this fashion. এবং এইখানে জি জেড নট শূন্য নয়, এবং এই জি জেড ইজ অ্যানাদার অ্যানালিটিক ফাংশন। তো এম ইজ এ পজিটিভ ইন্টিজার, এইভাবে লেখা যায়। এটাকে বলছে একটা ফাংশন যদি, এই যে মনে রাখতে হবে এটা নন কনস্ট্যান্ট ফাংশন, তার মানে ওই ডোমেইনে কোনো পয়েন্ট নাই অ্যাটলিস্ট যেখানে সব ডেরিভেটিভ শূন্য। তাহলে এফ জেড নট যদি 0 হয় তাহলে তোমরা এটাকে লিখতে পারবে এরকম। তো এটার প্রমাণ আগের থিওরাম ব্যবহার করে করা হয়েছে, তো এটার প্রমাণেও আমরা যাচ্ছি না। এখন ওই রেজাল্টের করলারি হিসেবে লেখা যায় 0-তে যাওয়ার দরকার নাই, এই এফ জেড নট 0 হইলে তো আগের রেজাল্ট সত্যি, এখন এটা শূন্য না ধরে নিচ্ছি। তাইলে তারা বলছে এটা শূন্য না হলে, মানে এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ বলো। ঐশী চলে আসছে? তো এখন তো 1:20 বাজে, তুমি যাইয়া আনবা তারপরে আবার কতক্ষণ? তো 2টা আর 2:15 তো একই। ঠিক আছে, আমি দিয়ে আসবো। হ্যাঁ, যদি এই এফ অফ জেড নট যদি শূন্য না হয় তাহলে ব্যাপারটাকে এরকম করে লেখা যাবে, হাইপোথিসিস ঠিক আগের মতোই। তো এই করলারি প্রুফ করা খুব সোজা। তোমরা যদি আগের থিওরাম এই ফাংশনের উপর অ্যাপ্লাই করো, এই ফাংশনটাতে তো জেড, এইটা অ্যানালিটিক ফাংশন ইন ডি, আর এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, অতএব পুরোটা ডিতে অ্যানালিটিক ফাংশন, এবং জেড নট পয়েন্টে এটা শূন্য হয়, তাহলে আগের থিওরাম অনুসারে এইটাকে লেখা যায় ফর সাম পজিটিভ এম, না অথবা পজিটিভ ইন্টিজার এম, এইটাকে এরকম লেখা যায়। যেখানে জি অ্যানালাইটিক এবং জি জেড নট ইজ নট জিরো এনিমোর। তাইলে এফ জেড নটটাকে এই পাশে পাঠাই দিলেই হলো।
তো এখন আমরা আসলে বলি, এই ক্ষেত্রে আমরা বলি যে এই থিওরামের ক্ষেত্রে আমরা বলি যে z is a zero of the analytic function f of multiplicity m, এটা হলো একটা কথা। আর এইখানে আমরা বলি f takes the value f z naught at the point z naught with multiplicity m again, এই কথাটা পরে বলা আছে। এই যে মাল্টিপ্লিসিটির কথা বলা আছে, দেখো, let f be a function that is analytic and non-constant in some open disk centered at the point z naught, তাহলে f can be uniquely written as this, এই w naught হচ্ছে f z naught, হ্যালো, হ্যাঁ, 3টা 3:30টার দিকে চলে আয় পারলে একটু। হ্যাঁ, অফিসে। ওকে, হ্যাঁ। তাইলে এই ডব্লিউ নটটাকে, এম ইজ এ পজিটিভ ইন্টিজার, জি অ্যানালিটিক ফাংশন এবং জি জেড নট আর শূন্য না। এই ইন্টিজার এম হুইচ ইজ ইনসিডেন্টালি, এটা আমার ফাংশনের অ্যানালিটিক ডোমেইনের উপর কোনোভাবেই ডিপেন্ড করে না, এইটাকে বলা হয় মাল্টিপ্লিসিটি অথবা অর্ডার অফ এফ এট জেড নট। এই এমটাকে বলা হয় order of the value w naught of the function f at the point z naught, অথবা এরকম হলো f takes the value w naught with multiplicity or order m at z naught। ঠিক আছে, তো এখন এই মাল্টিপ্লিসিটি বের করবার বুদ্ধি কি, আমরা একটা ফাংশন তোমাকে দিয়ে দেব এবং দিয়ে কোনো একটা পয়েন্টে তার ভ্যালুর মাল্টিপ্লিসিটি আমরা যদি জানতে চাই, তাহলে আমরা সেই মাল্টিপ্লিসিটিটা কিভাবে কন্টিনিউ করব। তো আমরা থিওরাম 1.2 যদি প্রুফ করতাম তাহলে সেখানে এই জিনিসটা পাইতাম যে multiplicity is the smallest positive integer m for which the mth derivative at this point z naught is not zero। তো চলো আমরা কিছু ফাংশনের মাল্টিপ্লিসিটি বের করি। যেমন তোমার ডিটারমাইন দ্য মাল্টিপ্লিসিটি অফ জিরো অফ z equals to cosine z at pi z naught equals to pi by 2। তো তোমরা জানো কোসাইনের পাই বাই 2 তে কোসাইনের ভ্যালু 0। তো এই জিরোর মাল্টিপ্লিসিটি কত? আমরা জানি তার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন জি। তো এটাতে পাই বাই 2 বসাই দিলে এটা হলো -1, এটা নট 0। তাহলে আমরা বুঝতে পারলাম কোসাইন জেড ফাংশনের 0 হিসেবে পাই বাই 2 এর অর্ডার আর মাল্টিপ্লিসিটি হচ্ছে 1। তার ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হয়নি, অতএব তার মাল্টিপ্লিসিটি হচ্ছে 1। মানে একবার শূন্য হয়েছে, এটা দিয়ে এই কথাটাই বোঝাচ্ছি যে এই যে আবারও একজন আসছে। এই জেবা তাসনিম, জেবা আছো? জেবা তাসনিম আছো? কথাই বলে না। হ্যাঁ, একইভাবে তারা বলছে ফাইন্ড দ্য অর্ডার অফ জিরো অফ দিস ফাংশন এট দি অরিজিন। দেখো, জিরো বসাইলে এটা শূন্য হয়, 1 মাইনাস 0 মাইনাস 1 0। তাহলে এইটার মাল্টিপ্লিসিটি কত? তো ফার্স্ট ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়? ই টু দি পাওয়ার জেড মাইনাস 1।
তো e to the power z minus 1 at 0 is 0. At second derivative is e to the power z, which is not 0 at 0 anymore. তাহলে তার সেকেন্ড ডেরিভেটিভ z is equals to 0.0 হয়নি, তাহলে z is equals to 0 as a root or 0 of this function has multiplicity or order 2. তো এটা যে এটাকে অর্ডার 2 অর্ডারের 0 কে বলা হয় ডাবল 0, এটার অর্ডার যদি 3 হইতো তাহলে এটাকে আমরা ট্রিপল 0, কোয়াড্রাপল 0 এরকম বলতাম। এনিওয়ে, এখন বলছে যে এই কোসাইন জি কিউব এই অ্যানালিটিক ফাংশন, ইনফ্যাক্ট এটা একটা এন্টায়ার ফাংশন, এই এন্টায়ার ফাংশনের অরিজিনে যে ভ্যালুটা হয় কত 1, f0 কত হবে 1, রাইট? f0 equals to 1, এই 1 ভ্যালুর মাল্টিপ্লিসিটি কত? তো দেখো এই ডেরিভেটিভ বের করা একটা কঠিন কাজ, এগুলো সহজ সহজ ফাংশন ছিল, অতএব সহজে ডেরিভেটিভ বের করেছে। এইটার ফার্স্ট ডেরিভেটিভ বের করলে কত হবে, সেকেন্ড ডেরিভেটিভ বের করলে কত হবে, থার্ড ডেরিভেটিভ বের করলে কত হবে, এই প্রোডাক্ট রুল বারবার ঘটতে থাকবে, ফলে ডেরিভেটিভ করা সবসময় সহজ কাজ না, যদিও আমরা করতে পারি। তো এই মাল্টিপ্লিসিটি বের করবার আরেকটা বুদ্ধি হলো তুমি টেইলর সিরিজ এক্সপানশনটা ব্যবহার করবে। যেহেতু ফাংশন ওই পয়েন্টে অ্যানালিটিক, মানে একটা ওপেন ডোমেইনে অ্যানালিটিক, এবং ওখানে কোনো একটা ভ্যালুতে ফাংশনের ভ্যালু 0 হয়েছে, তাইলে ওই পয়েন্টের সাপেক্ষে অ্যানালিটিক ফাংশনের এই টেইলর সিরিজ এক্সপানশন আছে। তো আমরা চাইলে সেই টেইলর সিরিজ এক্সপানশনটাকে ফাংশনের কোনো পয়েন্টে তার ভ্যালুর মাল্টিপ্লিসিটি অথবা অর্ডার ডিটারমাইন করতে ব্যবহার করতে পারি। যেমন তোমরা জানো কোসাইন জেড এর, এখান থেকে যদি এই 3টা বাদ দেই তাহলে কোসাইন জেড এর টেইলর সিরিজ এক্সপানশন হচ্ছে এইটা, অথবা এটা স্কয়ার, এটা পাওয়ার 4, তারপরে পাওয়ার 6 ফ্যাক্টোরিয়াল 6 এন্ড সো অন। এখানে জাস্ট জেড এর জায়গায় জেড কিউব বসিয়ে দিয়ে কোসাইন জেড কিউবের টেইলর সিরিজ পাওয়া গেছে। তার কারণ হচ্ছে জেড কিউব বসাই দিতে পারছো এই জন্য যে কোসাইন জেড এর টেইলর সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স হচ্ছে ইনফিনিটি, এন্টায়ার। অতএব এই জেড এর পরিবর্তে অন্য যে কোনো জেডই এখানে বসিয়ে দেওয়া যাবে, এই জন্য কোসাইন জেড কিউব বসাই দিলে আমরা এই টেইলর সিরিজ পাবো। তো দেখো এখান থেকে 1 প্লাস জেড টু দি পাওয়ার 6 ফ্যাক্টর আউট করলে এটা থাকে, এবং এইটা যেহেতু একটা ইনফাইনাইট সিরিজ অফ অ্যানালিটিক ফাংশনস এবং এইটা কনভার্জ করে, কারণ আমরা জানি এইটা কনভার্জ করে, এই সিরিজটা কনভার্জ করে, অতএব এইটাকে কনভার্জ না করে কোনো উপায় নাই, এই সিরিজটাও কনভার্জ করবে। এবং এই সিরিজটা কোথায় কনভার্জ করে, কোসাইন জেড কিউব -1 ডিভাইডেড বাই জেড পাওয়ার 6 এ কনভার্জ করে, হুইচ ইজ এন অ্যানালিটিক ফাংশন। অতএব আমরা এই ফাংশনটাকে যদি জি জেড বলি তাহলে আমরা এই আকৃতির এক্সপ্রেশনটা পেয়ে গেলাম, এফ জেড ইজ ইকুয়ালস টু ডব্লিউ নট প্লাস জেড মাইনাস জেড নট টু দি এম জি জেড, এটা পেয়ে গেলাম আমরা, যেখানে জি জেড অ্যানালিটিক এবং জি জেড নট ইজ নট 0।
আমার এখানে জেড নটটা যদিও শূন্য, এবং আমার এখানে ডব্লিউটা হচ্ছে, কম্পেয়ার করো, এটা হচ্ছে 1, আমার জেড নট 0, অতএব জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এম হচ্ছে আমার 6, এবং ক্লিয়ারলি জি জেড এ জেড ইজ ইকুয়ালস টু 0 বসাইলে মাইনাস হাফ পাওয়া যায়, হুইচ ইজ নট 0, এবং জি জেড অ্যানালিটিক। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে 0 as a value of this function cosine z cube as order 6। কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? কথা বুঝতে পারছো সবাই? না বুঝলে বলতে হবে। তাই মাঝে মধ্যে ইয়েস স্যার নো স্যার কিছু না বললে পড়ায় একদম মজা নেই। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, হপিটালস রুল, তোমরা হপিটালস রুল রিয়েল কেসে পড়ে আসছো, ইনডিটারমিনেট ফর্মে লিমিট বের করতে গেলে পরে আমরা হপিটালস রুল ব্যবহার করে এসেছি। এখানে দুটো ফাংশন, analytic and non-constant, in a disk centered at z0 of radius r। তো ধরে নাও যে এই z0 পয়েন্টে f of z0 g of z0 দুইজনেই 0, তার মানে 0/0 ফর্ম z0 পয়েন্টে, f z0 0 g z0 0, কিন্তু ইম্পর্টেন্টলি z0 পয়েন্টে ফাংশন দুটোই অ্যানালিটিক হইতে হবে। রিয়েল কেসে এই রিকোয়ারমেন্ট ছিল না। দুটো যদি অ্যানালিটিক ফাংশন হয়, জেড নট পয়েন্টে দুজনের ভ্যালু যদি 0 হয়, তাহলে তাদের রেশিওর লিমিট তাদের ডেরিভেটিভের রেশিওর লিমিটের সমান একই পয়েন্ট। তো এই রেশিওর লিমিট এক্সিস্ট করে, এই কথাটার আরেকটা অর্থ হলো যে জেড নট পয়েন্টে দুটো ফাংশনেরই লিমিট এক্সিস্ট করে, অথবা দুইজনেরই লিমিট এক্সিস্ট করে না, কোনো রেশিওর লিমিট থাকবার অর্থ। তো একটু আগে আমরা বলেছি যে এই জেড নট পয়েন্টে যদি এফ জেড নট 0 হয়, তাহলে নিশ্চয়ই সেটা 0 হওয়ার একটা মাল্টিপ্লিসিটি আছে। তাহলে এরকম করে জি জেড নট কে এরকম করে লেখা যাবে, তারপরে একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে পরে এরকম হয়ে যাবে। বাকি অংশের প্রুফ তোমরা কন্টিনিউ করতে পারো, আমি তোমাদের সাথে নাই, একবার পড়বে শুধু। এবং এই হপিটালস রুল এখানে ব্যবহার করেছে, ওরা ব্যবহার করে এটার লিমিট বের করেছে। নিচেরটাও শূন্য হয়েছে জেড নট পয়েন্টে, উপরের ভ্যালুও শূন্য হয়েছে, তাহলে একটু আগের হপিটালস রুল অনুসারে এটার লিমিট হবে এই জিনিস। এখনো এটা শূন্য, এটা শূন্য, আবার ডেরিভেটিভ করে দিয়ে এটার লিমিট পাওয়া গেছে। সিমিলারলি তুমি এটার লিমিট বের করতে পারো। তো তোমরা এখানে যে রেজাল্ট গুলো আছে, এগুলোকে শুধু রেজাল্ট গুলো কোনোটারই প্রুফ করার দরকার নাই, রেজাল্ট গুলো জানবে এবং একটা অ্যানালিটিক ফাংশনের কোনো ভ্যালুর অর্ডার অথবা মাল্টিপ্লিসিটি কি, কিভাবে নির্ণয় করতে হয়, এই বিষয়টার উপর এক্সারসাইজ করে এটা বের করা শিখবে। বিভিন্ন ফাংশন, অ্যানালিটিক ফাংশনের কোনো পয়েন্টের ভ্যালুর মাল্টিপ্লিসিটি এর উপর কিছু অঙ্ক করবে। হ্যাঁ, এরপরের টপিক হলো ডিসক্রিট সেটস এন্ড ডিসক্রিট ম্যাপিংস। হোয়াট ইজ এ ডিসক্রিট সেট? তো মনে রাখবে, ডিসক্রিট ম্যাথমেটিক্স অথবা ফাইনাইট ম্যাথমেটিক্স হচ্ছে ম্যাথমেটিক্স এর ওই ব্রাঞ্চ যেখানে আমরা লিমিটিং প্রসেস ব্যবহার করি না। ঠিক আছে?
এই যে এখন কে যেন আসছে, ওয়াও কি মজা। কয়জন আসছে? সাকিব আহমেদ, শ্রাবণ। এই সাকিব আহমেদ শ্রাবণ, আসছো আসছো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তো তুমি এতক্ষণ আসছো কেন? স্যার কারেন্ট ছিল না। কি? কারেন্ট ছিল না। ও কারেন্ট ছিল না? তাহলে জি। তো কিছু করার নাই স্যার, আই এম সরি অ্যাবাউট দ্যাট। ওকে, তার মানে ডিসক্রিট সামথিং মানে হচ্ছে ওখানে লিমিট বলে কিছু নাই। তাহলে তোমরা আমাকে বলো, একটা ওপেন সেটের কোন সাবসেট ওই সেটের মধ্যে ডিসক্রিট হবে কখন? যদি লিমিট পয়েন্ট না থাকলে। হ্যাঁ, ই এর যদি কোনো লিমিট পয়েন্ট না থাকে ইউতে, তাহলে আমরা বলবো ই ইজ এ ডিসক্রিট সাবসেট অফ ইউ। ঠিক আছে? আচ্ছা, তো এখন এরকম এক্সাম্পল কি হবে? রিয়েল নাম্বার সেটের একটা সাবসেট বলো যেটা একটা ডিসক্রিট সেট। ন্যাচারাল নাম্বার সেট। হ্যাঁ, ন্যাচারাল নাম্বারস আর ডিসক্রিট ইন রিয়েল নাম্বার সেট। এই তো, ভেরি গুড। এখন আমি যদি বলি রেশনাল নাম্বার গুলো কি রিয়েল নাম্বার সেটে ডিসক্রিট? না স্যার, না, কেন? কারণ প্রত্যেকটা রেশনাল নাম্বারের সিকোয়েন্স একটা ইয়ের দিকে কনভার্স করে, মানে লিমিট নিলে একটা একটা ইরেশনাল দিকে একটা কনভার্স করে। ইরেশনাল বা রেশনাল নাম্বারে কনভার্ট করে। ইয়েস। রিকল দ্যাট লিমিট পয়েন্টের ডেফিনেশন আমরা এখন আর রিকল করব না, আমরা জানি সেটা। So, examples of discrete subsets of U includes the empty set. Any finite subset of U is a discrete set. কারণ ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট নাই। And set of the type, এই যে ন্যাচারাল নাম্বার সেট। ওয়েল, তো আমরা বলছি যে ইউ এর সাবসেট ডিসক্রিট হবে যদি ই এর কোনো লিমিট পয়েন্ট ইউ এর মধ্যে না থাকলে হলো। কিন্তু ইউ এর বাইরে তার লিমিট পয়েন্ট পসিবলি থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, কি সামঝা? ই মাস্ট বি এ সেট অফ আইসোলেটেড পয়েন্টস। ওকে, প্রথম কথা হচ্ছে একটা সেট ডিসক্রিট আরেকটা সেটের ভেতরে, ই ইজ ডিসক্রিট ইন ইউ তাহলে ই এর কোনো লিমিট পয়েন্ট ইউ এর মধ্যে নাই, নিজের মধ্যেও নাই। তো এখন তারা বলছে তাহলে ই এর সব পয়েন্টই তার আইসোলেটেড পয়েন্ট। তো আইসোলেটেড পয়েন্টের ডেফিনেশন কি, কে বলবে আমাকে? যে পয়েন্টের কোনো নেইবারহুড পয়েন্ট থাকবে না সেটে। তা প্রতিটা পয়েন্টের অ্যাটলিস্ট একটা নেইবারহুড আছে, যে নেইবারহুডে কে নাই, এই সেটের আর কোনো পয়েন্ট নাই। তার মানে এই জেড নট পয়েন্টের একটা নেইবারহুড আছে যার সাথে ই এর ইন্টারসেকশন ফাঁকা। তাইলে ওই সেটের প্রতিটা এলিমেন্টই আইসোলেটেড পয়েন্ট। যেমন রিয়েল নাম্বার সেটের যে কোনো ফাইনাইট সাবসেটের প্রতিটা পয়েন্টই আইসোলেটেড পয়েন্ট। যেমন এই ডিসক্রিট সেট ন্যাচারাল নাম্বার,
1 পয়েন্টে হাফ রেডিয়াসের ওপেন ইন্টারভাল আঁকলে কি হবে, মাইনাস হাফ থেকে 3/4, এই ইন্টারভালের ভিতরে আর কোনো ন্যাচারাল নাম্বার নাই। অতএব এই ডিসক্রিট সেটের প্রতিটা পয়েন্টই আইসোলেটেড পয়েন্ট। হ্যাঁ, এটা হলো প্রথম অবজারভেশন। দ্বিতীয় অবজারভেশন কি? সেকেন্ডলি দ্য সেট ইউ মাইনাস ই ইজ ওপেন। এই হচ্ছে সেকেন্ড অবজারভেশন। ইউ মাইনাস ই ওপেন কেন? ইউ থেকে ই কে বাদ দিলে বাকি অংশটা ওপেন হবে। ইউ নিজে ওপেন, এই যে ডেফিনেশনে আছে, let u be an open set in the complex plane. তো তাহলে ইউ থেকে ই কে বাদ দিলে এটা কেন ওপেন হবে? ইউ নিজে ওপেন, ইউ থেকে ই কে বাদ দিলে কেন ওপেন হবে, এটা কি কেউ বলতে পারো? দুইটা ওপেন সেটের ডিফারেন্স ওপেন হবে। আমার সেট ই যে ওপেন, আমরা কি সেটা বলছি? ই যে ওপেন এই কথা তো আমরা বলি নাই, আমরা বলছি ইজ এ ডিসক্রিট সেট, তার সকল পয়েন্ট আইসোলেটেড পয়েন্ট। এবং তার যে কোনো পয়েন্টের নেইবারহুডে ইউ এর অন্য ভ্যালু থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। জিসাত, কোনোভাবে প্রুফ করা যাবে ইউ ওপেন, ইউ মাইনাস ই? তো ইউ মাইনাস ই তে যদি কোনো পয়েন্ট তুমি জেড নট নাও, তাহলে এইটা ওপেন দেখানোর শর্ত কি? দেখাইতে হবে এইটাকে সেন্টার করে অ্যাটলিস্ট একটা রেডিয়াস আছে, মানে একটা অ্যাটলিস্ট একটা আর আছে, যার জন্য এই ওপেন ডিস্ক রিমেইনস কমপ্লিটলি ইন ইউ। তো এই জেড নট যেহেতু ইউ এর মেম্বার, যদি কোনো আর এর জন্যই এইটা সম্ভব না হয়, তাইলে জেড নট কিন্তু ই এর লিমিট পয়েন্ট হয়ে যাবে। এটা পুরোপুরি ইউতেই থাকবে। ওয়েল, ই তো আমার, আমি বলতে চাচ্ছি এই নেইবারহুডটা, এই ডিস্কের সাথে ই এর ইন্টারসেকশন ফাঁকা হইতে হবে। এই ডিস্কের সাথে যদি সকল আর এর জন্যই এই ইন্টারসেকশন ফাঁকা না হয়, তাহলে জেড নটটা ই এর একটা লিমিট পয়েন্ট হয়ে যাবে, যেটা সম্ভব না, কারণ ইউ এর মধ্যে ই এর কোনো লিমিট পয়েন্ট নাই। তো তাইলে এই ওপেন নেইবারহুডটা পুরোপুরি ইউতে আছে, কারণ ইউ ওপেন সেট, এরকম আর পাওয়া যাবে, এবং এরকম কোনো না কোনো আর এর জন্য এইটার সাথে ই এর ইন্টারসেকশন ফাঁকা হইতে হবে। তাহলে দেখা গেল এই ইউ মাইনাস ই এর প্রতিটা পয়েন্টের জন্য একটা ওপেন নেইবারহুড ইউ এর মধ্যে আছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বুঝতে পারোনি তাই তো, নাকি কেউ কথা বলবে না? এটা কোনো কথা হইলো না বাবু। বুঝতে পারো নাই এমন কেউ একজন বলো যে আমি বুঝি নাই স্যার, আর না হলে বলো যে বুঝছি সবাই। কথাই কবে না। স্যার বুঝি নাই। তো
তো এইটা কইতে এতক্ষণ লাগলো কেন? হ্যাঁ, এই জেড নট পয়েন্টটা তুমি ইউ এর ভেতরে যে কোনো একটা পয়েন্ট জেড নট নাও, নিয়ে তুমি জেড নট কে সেন্টার করে আর রেডিয়াসের একটা ওপেন ডিস্ক চিন্তা করো। যেহেতু ইউ ওপেন এইরকম আর আছে, অথবা এটা এরকম চিন্তা করার দরকার নাই, তুমি নেইবার এই ওপেন নেইবারহুড চিন্তা করো আর রেডিয়াসের। তো তাইলে আমি বলতেছি এমন কোনো না কোনো রেডিয়াস আছে যেই রেডিয়াসের জন্য এই ওপেন ডিস্কের সাথে ই এর ইন্টারসেকশনটা ফাঁকা হবে। কারণ যদি সকল আর এর জন্যই এই ইন্টারসেকশন ফাঁকা না হয়, তাহলে জেড নট কে সেন্টার করে যে কোনো রেডিয়াসের ওপেন ডিস্কের ভিতরে যদি ই এর এলিমেন্ট থাকে, তাহলে জেড নট উইল বি এ লিমিট পয়েন্ট অফ দি এলিমেন্টস অফ ই। Yes, sir. রাইট? কিন্তু আমরা তো জানি ইউ এর মধ্যে ই এর কোনো লিমিট পয়েন্ট নাই। তার মানে হচ্ছে এরকম কোনো না কোনো আর আছে যার জন্য এই ওপেন ডিস্কটার সাথে ই এর ইন্টারসেকশন নাই, ফাঁকা। তাইলে ধরে নাও এরকম একটা আর হচ্ছে এই আরটাই। কিন্তু তুমি জানো ইউ ইজ এন ওপেন সেট, অতএব জেড নট কে সেন্টার করে এইটাকে আর নট বলো। যেহেতু ইউ ওপেন, তাহলে জেড নট কে সেন্টার করে অ্যাটলিস্ট একটা রেডিয়াস আছে, সেইটাকে আমি আর ওয়ান বলছি। এই ওপেন ডিস্কটা পুরোপুরি ইউ এর মেম্বার, ইউ এর মধ্যে আছে যেহেতু ইউ ওপেন। তাইলে এইটা একটা ওপেন ডিস্ক ইজ এন ওপেন সেট, এইটা আরেকটা ওপেন ডিস্ক ইজ এন ওপেন সেট। দেখো এই নেইবারহুডের ভিতরে ই এর এলিমেন্ট থাকলেও থাকতে পারে, কিন্তু এইটার মধ্যে ই এর কোনো এলিমেন্ট নাই, এবং দুইটা ওপেন ডিস্কই ইউ এর ভিতরে কন্টেইনড। তাইলে এইটা একটা ওপেন সেট, এইটা একটা ওপেন সেট। এই দুই ওপেন সেটের ইন্টারসেকশন নিলেও আমরা একটা ওপেন সেট পাবো, একটা ওপেন নেইবারহুড পাবো অফ জেড নট, যেটা পুরোপুরি ইউ তে আছে। তাইলে জেড নট এর একটা ওপেন নেইবারহুড আমরা পাইলাম যেটা পুরোপুরি ইউ এর ভেতরে আছে, and that is why u minus e is an open set. এখন কি বুঝে গেছে? নোপ নোপ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যাক, একজন অন্তত বলেছে বুঝতে পেরেছে। হ্যাঁ, আর কি ডিসক্রিট সেটের আর কি প্রপার্টি আছে? লেট আস সি। হ্যাঁ, is opened if U is a domain, then it also is a domain. Domain means an open subset. Finally, if K is an arbitrary complex set in U, then K intersection U has at most finitely many elements. These are topological results. Discrete set a topological property. K is an arbitrary complex set in U. তো কমপ্লেক্স সেটের কথা তোমরা জানো, ওপেন কভার থাকলে তার ফাইনাইট সাব কভার থাকবে। এতদিনে নিশ্চয়ই টপোলজি ক্লাসে কমপ্লেক্স সাবসেট পড়ানো হয়েছে। কি পড়ানো হয়েছে?
কম্প্যাক্টনেস কি টপোলজি ক্লাসে পড়ানো হয়েছে? হ্যাঁ স্যার। গুড। তাহলে এটা কেমনে প্রুফ করবা? এই যে প্রুফের আইডিয়া এখানে দেওয়া আছে, ইনফ্যাক্ট প্রমাণটাই দেওয়া আছে এখানে, এটা পড়বা তোমরা। এই প্রমাণটা পড়তে হবে, এটা থেকে প্রমাণটা লিখতে পারতে হবে। ওকে, এখন আমরা ডিসক্রিট ম্যাপিং এর ডেফিনেশন দেব। দেখো, তোমার কোনো একটা ম্যাপ ইউ থেকে, একটা ওপেন সেট ইউ থেকে জেড এ, জেড না, আই মিন সি তে, ইউ ইজ এ সাবসেট অফ সি, একটা ফাংশন। এখন এইটাকে আমরা একটা ডিসক্রিট ম্যাপিং বলবো, যে এখানে দেখো ইউ এর যেই যেই পয়েন্টে তার ভ্যালু একই, মানে যতগুলো জেড এ সে একই মান নেয়, সেই জেড গুলোতে একটা সেট বানাবো সেই জেড গুলো দিয়ে। মানে যত জায়গায় তার ভ্যালু, মনে করো ডব্লিউ ইজ 1, যত জায়গায় তার ভ্যালু 1, এটাকে আমরা বলছি ডব্লিউ। অথবা আমরা এরকম চিন্তা করতে পারতাম, ইউ এর ভিতরে এফ ফাংশন কত জায়গায় শূন্য হয়, তার মানে ডব্লিউ ইকুয়ালস টু 0 চিন্তা করতে। তার মানে ভ্যানিশিং সেট অফ দি ফাংশন এফ ইন ইউ, সেটা হয়তো E0। এইরকম যে কোনো ডব্লিউ বসালে যদি যেই ডব্লিউটা পাওয়া যায়, এইটা ইউ এর ডিসক্রিট সাবসেট যদি হয়, তাহলে এই ফাংশন এফ কে আমরা বলবো ইট ইজ এ ডিসক্রিট ম্যাপিং অফ ইউ। তো লেখো, এখানে যে কোনো ডব্লিউ বসালেই এখানে কোনো না কোনো জেড ডব্লিউ তে ম্যাপ করবে, নট নেসেসারিলি। যেমন আমরা ফাংশনটা যদি হয় ই টু দি পাওয়ার জেড, তাইলে ডব্লিউ ইকুয়ালস টু যদি 0 বসাই, তাইলে এরকম কোনো জেড আমরা পাবোই না। তার মানে এই ই ডব্লিউ সেটটা এমটি হতেও পারে, আর এমটি সেট ডিসক্রিট সেট, সেটা আমরা আগে মেনে নিয়েছি। তাহলে এটা ডিসক্রিট ম্যাপিং এর ডেফিনেশন আমরা জানলাম। ইন পার্টিকুলার ফর ইচ fixed W, the set of solutions Z in U to the equation assuming any such exists is a set of isolated points in U. তার মানে এই ইকুয়েশনটা শূন্য হবে, এই ইকুয়েশনের জিরোস শূন্য হবে, এই ইকুয়েশনের রুট হচ্ছে, এই ইকুয়েশনের যে যতগুলো রুট ইউতে আছে সেই সেটটা ডিসক্রিট, মানে ওই সেটটা একটা আইসোলেটেড সাবসেট অফ ইউ যদি হয়, তাহলে আমরা এই ফাংশনটাকে, এই ম্যাপটাকে আমরা বলবো ইজ এ ডিসক্রিট ম্যাপিং। তোমরা এই ডিসক্রিট ম্যাপিং এর ডেফিনেশনটা বুঝতে পেরেছো আশা করি। এখন ডিসক্রিট ম্যাপিং থিওরাম আমাদেরকে কি বলে? তো তোমরা কি এমন কোন ফাংশনের কথা চিন্তা করতে পারো যেটা ডিসক্রিট ম্যাপ? Function which is a discrete map on a subset of its domain, অথবা একটা ফাংশন যার একটা ডোমেইন তুমি নিজেই ডিফাইন করে বলবা যে সেটা একটা ডিসক্রিট ম্যাপ।
সেটা কি বলা যাবে? এরকম কোন ফাংশন কি ডিফাইন করতে পারবা? চেষ্টা করে দেখতে পারো মডিউলার অ্যারিথমেটিক ব্যবহার করে। প্রশ্ন দিয়ে দিলাম। If a function f is analytic and non-constant in a plane domain D, then f is a discrete map of D. দেখো, এখন একটা এক্সাম্পল না, হাজার হাজার এক্সাম্পল বানাইতে পারবা। থিওরাম চলে এসছে। একটা ফাংশন যদি অ্যানালিটিক এবং নন কনস্ট্যান্ট ফাংশন হয় তার ডোমেইন ডি তে, তাহলে তার মানে একটা অ্যানালিটিক নন কনস্ট্যান্ট ফাংশন সব সময় আসলে একটা ডিসক্রিট ম্যাপ। তো তোমরা এইটার প্রমাণটা পড়বা। এটার প্রমাণ কঠিন হওয়ার কথা না। W কে ফিক্স ধরে নাও, we must prove that E is a discrete subset of D. ধরে নাও Z0 is a limit point of E. এখন Z0 যদি E এর কোনো লিমিট পয়েন্ট হয়, তাহলে এখন আমরা দেখাবো এই Z0 টা আর যাই হোক এই D এর মধ্যে নাই, D এর বাইরে চলে যাবে। We are required to demonstrate that Z0 lies in C minus D. D এর বাইরে চলে যেতে হবে। তো এখন তারা বলছে we shall suppose the contrary to the true. আমরা বলবো এই Z0 নামক একটা লিমিট পয়েন্ট D তে আছে and derive a contradiction. এটা কন্ট্রাডিকশন ডেরাইভ করব। তার মানে এই স্টেটমেন্টটা প্রুফ করে, ডিসক্রিট ম্যাপিং থিওরাম প্রুফ হচ্ছে উইথ প্রুফ বাই কন্ট্রাডিকশন। তো যেহেতু Z0 D এর মধ্যে আছে এবং এটা E এর একটা লিমিট পয়েন্ট, তাহলে E এর মধ্যে এমন একটা সিকোয়েন্স পাওয়া যাবে লিমিট পয়েন্টের ডেফিনেশন অনুসারে, যে লিমিটটা, যে সিকোয়েন্সটা Z0 এ কনভার্জ করে। এখন ফাংশন f যেহেতু অ্যানালিটিক, সেটা অবশ্যই কন্টিনিউয়াস। তাহলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ন ফর কন্টিনিউটি আমাদেরকে বলে f Z0 এর ভ্যালু f Zn এর লিমিটের সমান। তো এখন f Zn, তো ই তে তো ওই সমস্ত z আছে যেখানে ফাংশনের ভ্যালু w এর সমান। অতএব each Zn, the functional value at each Zn is w. তাইলে এটুকুর পরিবর্তে w বসিয়ে দেওয়া হলো। তাইলে f Z0 equals to w0। তো তাইলে কি হলো? Z0 E এর সদস্য হয়ে গেল। তো Z0 যদি E এর সদস্য হয়ে যায়, তাহলে কি অসুবিধা হলো? দেখো, আমরা E এমন সব Z নিয়েছি যেখানে fz এর ভ্যালু w। তো এখন আমরা এসিউম করেছি Z0 একটা লিমিট পয়েন্ট অফ E। এখন এই লিমিট পয়েন্ট যদি D এর মধ্যে থাকে, তাহলে ইনফ্যাক্ট আমরা দেখলাম এই Z0 আসলে E এর মেম্বার হয়ে গেল। তো Z0 E এর মেম্বার হয়ে গেল, এই কথার অর্থ হচ্ছে তাহলে Z0 পয়েন্টে f যে w ভ্যালুটা গ্রহণ করে তার মাল্টিপ্লিসিটি থাকবে, সেটাকে আমরা ধরে নিচ্ছি m। তাইলে আমি fz কে fz0 প্লাস z মাইনাস z0 টু দি পাওয়ার m gz লিখতে পারবো, যেখানে g একই ডোমেইনে একটা অ্যানালিটিক ফাংশন এবং g z0 এর ভ্যালু শূন্য না।
আচ্ছা, এখন জি যেহেতু অ্যানালিটিক ফাংশন, জি কন্টিনিউয়াস, তার এই প্রপার্টি আছে, এবং জি জেড নট শূন্য না। এখন তারা জেড নট কে সেন্টার করে একটা ওপেন ডিস্ক অফ রেডিয়াস আর চিন্তা করছে। যেহেতু ডি ওপেন, তাইলে এইরকম একটা আর চুজ করা সম্ভব যেন এই ডিস্কটা পুরোপুরি ডিতে থাকে। এবং সেই ডিস্কের ভিতরে জি জেড এর ভ্যালু শূন্য হবে না। কারণটা কি? কারণ জি জেড নট শূন্য না, আর যেহেতু জেড নট পয়েন্টে ফাংশনটা জি কন্টিনিউয়াস, এই কন্টিনিউটির বলে আমরা বলতে পারবো যে জেড নট কে সেন্টার করে এমন একটা নেইবারহুড আছে, যে নেইবারহুডে জি জেড এর ভ্যালু জি জেড নট এর খুব কাছাকাছি। তো যেহেতু জি জেড নট শূন্য না, অতএব এই ডিস্কের ভিতরে কোনো পয়েন্টেই জি এর ভ্যালুও শূন্য না। এই জন্যই বলছে যে আমি এরকম একটা ডিস্ক চুজ করতে পারবো যেন এই ডিস্কের সর্বত্রই আমার জি শূন্য না। তুর্য তুর্য 10 মিনিট পরে ফোন দাও, একটু ক্লাসে শেষ করে কথা বলবো। তো জি জেড নট যদি এই ডিস্কের ভিতরে শূন্য না হয়, তাইলে এই ডিস্কের ভিতরে তো আমার এই কোয়ান্টিটিটা আর শূন্য হবে না, জেড নট পয়েন্ট বাদ দিলে। তাহলে আমি এই ডিস্কটার থেকে যদি জেড নট পয়েন্টটা বাদ দিয়ে দেই, তার মানে এই ডিলিটেড নেইবারহুডে আমার এফ জেড এর ভ্যালু আর কোনোদিন ডব্লিউ হবে না। তার মানে হচ্ছে ই এর সাথে এই ডিলিটেড নেইবারহুডের ইন্টারসেকশন ফাঁকা। তো এখন তারা বলছে ই ইন্টারসেকশন ডিলিটেড নেইবারহুড জেড নট আর ইকুয়ালস টু null set is a contradiction with the definition of z naught as the limit point of E. কারণ z naught যদি E এর লিমিট পয়েন্ট থাকে হয়, তাহলে z naught এর যে কোনো ডিলিটেড নেইবারহুডে E এর এলিমেন্ট থাকতে হবে, না হলে z naught E এর লিমিট পয়েন্ট হইতে পারবে না। তাইলে আমরা দেখাইতে পারলাম যে আসলে z naught টা D এর মধ্যে থাকতে পারবে না। D এর মধ্যে থাকার কারণে আমরা এইটা কনস্টিটিউট করতে পারছি, কন্টিনিউটি অফ জি ব্যবহার করতে পারছি, করে এসে আমরা এখান পর্যন্ত পৌঁছাতে পারছি, যেটা আমাদের অরিজিনাল হাইপোথিসিসকে নেগেট করে দিচ্ছে। তো ফলে এই জেড নট ই এর মধ্যে থাকতে, ইউ এর মধ্যে থাকতে পারবে না। তো জেড নট ইউ এর মধ্যে না থাকলে পরে কি হবে? তার মানে হচ্ছে ইউ এর মধ্যে ই এর কোনো লিমিট পয়েন্ট নাই, প্রমাণ হয়ে গেল। তার মানে এই ইটা একটা ডিসক্রিট সাবসেট অফ ইউ। তো তার মানে আমরা প্রমাণ করতে পারলাম একটা ফাংশন যদি অ্যানালিটিক হয় এবং নন কনস্ট্যান্ট হয় ইন এ প্লেন ডোমেন ডি, দেন এফ ইজ এ ডিসক্রিট ম্যাপিং অফ ডি। তার করলারি হিসেবে প্রিন্সিপাল অফ অ্যানালিটিক কন্টিনিউশন দেওয়া হয়েছে, এটা পরেই আমরা শেষ করব। If a function f and g are both analytic in a domain D, ধরে নাও এই দুটো ফাংশন
এই ডি এর কোনো একটা সাবসেটে তারা এগ্রি করে। all G belonging to some subset A of D, যেই এর একটা লিমিট পয়েন্ট আছে ডি তে, এর সকল পয়েন্টে এফ আর জি সমান, এ সার্টেনলি সাবসেট অফ ডি। এখন এর যদি কোনো লিমিট পয়েন্ট থাকে ইন ডি তে, তাহলে আমরা বলছি ইনফ্যাক্ট এফ আর জি ডি এর সর্বত্রই সমান। তো দেখো, প্রথম কথা হচ্ছে এফ ইকুয়ালস টু জি ইন এ এর মানে হচ্ছে এফ মাইনাস জি ফাংশনটা এই পুরো এ সেটে শূন্য হয়। তার মানে এইচ অফ জেড ইজ ইকুয়ালস টু 0 হ্যালো, তুমি কোথায় এখন? তুমি কোথায়? আচ্ছা, একসাথে আসবে ঐশী বলছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। এই সেটটা হচ্ছে আমার এ সেট। তো এফ জি দুজনেই অ্যানালিটিক, অতএব এইচ ও অ্যানালিটিক ফাংশন। এফ জি দুজনেই কনস্ট্যান্ট না, অতএব এরাও কনস্ট্যান্ট না ধরে নিচ্ছি আমরা। ও, এই কথা তো বলা হয়নি, এটা অ্যানালিটিক ফাংশন। if the functions f g are analytic in a domain D, and if this is for all g belonging to some system D that has a limit point, তো এখন দেখো একটা অ্যানালিটিক ফাংশন, তো তাইলে এইটাকে আমরা এই এইচ ফাংশনের জিরো সেট হিসেবে চিন্তা করতে পারি। আচ্ছা, তারা যেটা বলছে it's the zeros in that domain is not a discrete subset of D। এখন এ সেটটা ডিসক্রিট সাবসেট না, এই কথা কোথায় বলা আছে? that has a limit point in D। oh yes, যেহেতু এর ডি তে লিমিট পয়েন্ট আছে, অতএব A as a subset of D এইটা discrete subset না। So in that domain is not a discrete subset of, for H has zeros at each point of a set that by hypothesis has a limit point in D, okay, H must vanish identically in D। One second, কেন? or what is the same as this one must hold everywhere। 1.5 থিওরামে কি সব অদ্ভুত কথাবার্তা বলতেছে। ওয়েল, আমি একটু দেখে আসি 1.5 থিওরাম কোথায়। 1.4 স্যার আগের পেজেই তো। আগের পেজে আমরা বলছিলাম একটা অ্যানালিটিক এন্ড নন কনস্ট্যান্ট ফাংশন ইন এ প্লেন ডোমেইন ইজ এ ডিসক্রিট ম্যাপিং অফ ডি। আচ্ছা, তাহলে এখন আমার এই ফাংশন অ্যানালিটিক হলো, এটা নন কনস্ট্যান্ট কিনা আমরা সেটা বলছি না, এইটা এ সেটের সর্বত্র সে জিরো হলো এবং সে ডিসক্রিট সেট না, তার লিমিট পয়েন্ট ডি তে আছে। আচ্ছা, দিস ইজ অ্যানালিটিক D and its set
its set of zeros in that domain is not a discrete subset of D. Fine. For H has a 0 at each point of a set that by hypothesis has a limit point in D. Yes. H must vanish identically in D. For what? In view of theorem 5, এটা পুরো ডি তে কেন শূন্য হবে এই কথা তো বোঝা যাচ্ছে না বাবু। ফাংশন f and g are analytic in the domain D. ভালো কথা, অ্যানালিটিক হইছে। এবং পুরো ডি তে তারা দুইজন সমান না, কারণ যারা সমান তার একটা সাবসেটে এ তে। তার মানে হচ্ছে এফ জি দুইজনই নন কনস্ট্যান্ট ফাংশন ইন ডি। তাহলে এইচ ইজ এ নন কনস্ট্যান্ট ফাংশন ইন ডি। যেহেতু এফ জি দুজনই অ্যানালিটিক, তাইলে এইচ ও অ্যানালিটিক। তাহলে এই এ সেট মাস্ট বি এ ডিসক্রিট সাবসেট অফ এ। আবার যেহেতু এটা যদি ডিসক্রিট সাবসেট অফ এ হয়, ডি হয়, তাহলে এ এর কোনো লিমিট পয়েন্ট ডিতে নাই। এর লিমিট পয়েন্ট সব হয় এর ভিতরে আছে অথবা ডি এর বাইরে আছে। কিন্তু বাই হাইপোথিসিস এটার একটা লিমিট পয়েন্ট ডিতে আছে। তার মানে হচ্ছে কিন্তু এটা দিয়ে পুরোটাতে সে শূন্য হয়ে যাবে এই কথা কি করে বোঝায়? এক সেকেন্ড। Some subset A of D that has limit point in D. A এর লিমিট পয়েন্ট D তে আছে। আচ্ছা, in view of theorem 1.5, H must vanish identically in D. Theorem 1.5 বলে অ্যানালিটিক নন কনস্ট্যান্ট ফাংশনের জন্যে ফাংশন হচ্ছে discrete mapping of D. Discrete mapping of লিমিট পয়েন্ট থাকলে কি হ্যাঁ বলো জিসাদ, তোমাকে শুনতে পাওয়া যাচ্ছে না। লিমিট পয়েন্ট থাকলে কি ওটা ডিসক্রিট ম্যাপিং হতে পারবে? তো সেটা যদি ডিসক্রিট ম্যাপিং না হয়, ও আচ্ছা বুঝতে পারছি আর্গুমেন্টটা। হ্যাঁ বোঝা গেছে। তো তাইলে যেহেতু এফ জি অ্যানালিটিক এবং তারা পুরো ডি তে সমান না, তার মানে দুজনেই নন কনস্ট্যান্ট ফাংশন ইন ডি অ্যানালিটিক। ফলে এফ মাইনাস জি এইচ ও এরকম একটা ফাংশন ওভার ডি। এটা অ্যানালিটিক নন কনস্ট্যান্ট ফাংশন ওভার ডি। তাহলে এইচ ডি এর যেখানে যেখানে শূন্য হয় সেই সেটটা ডি এর একটা ডিসক্রিট সেট হবে। কিন্তু যেহেতু এইটা ডি এর ডিসক্রিট সেট না, তাহলে থিওরামের হাইপোথিসিসের অ্যাটলিস্ট একটা প্রপার্টিকে ফেল করতে হবে। সেটা কি? প্রথমত হচ্ছে এই অ্যানালিটিসিটি প্রপার্টি ফেল করতে পারে না, কারণ দুটো অ্যানালিটিক ফাংশনের ডিফারেন্স অবশ্যই অ্যানালিটিক। তাইলে একটা প্রপার্টি ফেল করতে হবে। আরেকটা কি প্রপার্টি আছে? তারা অ্যানালিটিক এবং এই দুইজন নন কনস্ট্যান্ট। তো তার মানে হচ্ছে এইটা যেহেতু ডিসক্রিট সেট হয়ে গেছে, তাহলে তার লিমিট পয়েন্ট নাই ডিতে, কিন্তু বাস্তবে আছে। তো তার মানে হচ্ছে আসলে এইচটা
কনস্ট্যান্ট হওয়া ছাড়া আর এই প্রপার্টিটা ফেল করতে পারবে না। তো এইচ কনস্ট্যান্ট হয়ে গেলে পুরো ডিতে, তাইলে পুরো ডিতে সব জায়গায় তার ওই ভ্যালু আছে যেই ভ্যালু সে এতে গ্রহণ করে। তো এতে তো শূন্য মান গ্রহণ করে, অতএব পুরো ডিতেও এইচ শূন্য, তার মানে পুরো ডিতে এফ এন জি সমান। তোমরা কি আমার কথাটা বুঝতে পেরেছো? না হলে আমি আবার বলবো। এফ, না স্যার। হ্যাঁ বুঝতে পারছো? জি না স্যার। হ্যাঁ দেখো, এফ জি দুজনেই অ্যানালিটিক এবং দুজন পুরো ডিতে সমান না, তাইলে তাদের ডিফারেন্স ফাংশনটা এইচটা অবশ্যই অ্যানালিটিক এবং নন কনস্ট্যান্ট। কিন্তু একটা অ্যানালিটিক এন্ড নন কনস্ট্যান্ট ফাংশন একটা ডিসক্রিট ম্যাপ। তার মানে এইটা যেখানে যেখানে শূন্য হবে সেই সাবসেট অফ ডিটা একটা ডিসক্রিট সাবসেট অফ ডি হবে। তার মানে এর কোনো লিমিট পয়েন্ট ডিতে থাকতে পারবে না। কিন্তু হাইপোথিসিসে বলা আছে এর কোনো লিমিট পয়েন্ট ডিতে আছে। তো তার মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি এইচ এর অ্যানালিসিটি ফেল করার কোনো কারণ নাই, কারণ দুটো ফাংশনের ডিফারেন্স অবশ্যই অ্যানালিটিক। তাহলে এইচ এর কোন প্রপার্টিটা ল্যাক করবে সো দ্যাট এইটার কোনো না কোনো লিমিট পয়েন্ট ডিতে থাকতে পারবে? দেখো তোমার এইচ অ্যানালাইটিক এই স্টেটমেন্টটা যদি পি হয়, তাহলে আমরা বলছি পি ইমপ্লাইজ কিউ। এইচ অ্যানালাইটিক হলে ইট ইজ ডিসক্রিট। আমি লিখতে পারছি না, এটা ডিসক্রিট সেট। এটা কন্ট্রাপোজিশন কি? এখন আমরা দেখছি এইটা ডিসক্রিট না। এই এইচ অ্যানালিটিক এন্ড নন কনস্ট্যান্ট। এইচ আমি এই পি হচ্ছে এইচ ইজ অ্যানালিটিক, লেটস সে ওটা হচ্ছে পি এন্ড আর। আমি এই দুটো স্টেটমেন্টের কথাই বললাম। এইচ ফাংশনটা অ্যানালিটিক এবং এইচ ফাংশনটা নন কনস্ট্যান্ট। এইটা ইমপ্লাই করে দিস সেট এ ইজ ডিসক্রিট। তাইলে এই স্টেটমেন্টটার কন্ট্রাপোজিশন কি? এইটা ডিসক্রিট না হলে, তার মানে এইটা অসত্য হলে, তার মানে নট দিস ওয়ান ইমপ্লাইজ নট দিস ওয়ান। সেই স্টেটমেন্টটা সত্যি। ওয়েল আমার একটু লেখা উচিত, দাঁড়াও। এইটা ডিসক্রিট না। আমরা বলছি যদি এইচ অ্যানালিটিক হয়, নন কনস্ট্যান্ট হয়, তাহলে এইটা ডিসক্রিট। কিন্তু আমাদের হাইপোথিসিসে আছে সত্যি কথাটা হচ্ছে যে এইটা মিথ্যা। এইটাকে পি আর এই স্টেটমেন্টটাকে কিউ বলো। তাইলে আমরা লিখছি পি এন্ড আর ইমপ্লাইজ কিউ। কিন্তু আমরা জানি এখানে দেওয়া আছে নট কিউ ইজ ট্রু। হাইপোথিসিস বলা আছে যে এই সেটটা ডিসক্রিট না, তার মানে এটা ডি তে লিমিট পয়েন্ট। তাহলে এইটা সত্যি মানে হচ্ছে কিউ ফলস। কিউ ফলস, কিন্তু আমরা পেয়েছি এই স্টেটমেন্ট ট্রু। এটা ট্রুথ ভ্যালু আমরা পেয়েছি ট্রু, কারণ এই হাইপোথিসিস ধরে এইটা ডিসক্রিট সেট আমরা সত্যি পেয়েছি।
তাহলে একটা ইমপ্লিকেশন যার কনক্লুশন ফলস পি অ্যান্ড আর এইটা ট্রু, তাহলে বলো তুমি একটা ইমপ্লিকেশনস এর কনসিকুয়েন্সেস ফলস, তাহলে তার প্রেমাইস এর ভ্যালু কি হইলে পরে এই ইমপ্লিকেশনটার ট্রুথ ভ্যালু ট্রু হবে? দেখো এই ইমপ্লিকেশন ফলস হবে অনলি when this is true and this is false. আচ্ছা, এই পি অ্যান্ড আর এটা যদি সত্যি হয় তাইলে এই ইমপ্লিকেশন ট্রু হইতে পারে না। তার মানে হচ্ছে তোমার এই পি অ্যান্ড আর কে অবশ্যই ফলস হইতে হবে। তার মধ্যে তুমি ফর শিওর জানো যে একটা ডোমেইনে দুটো অ্যানালিটিক ফাংশনের ডিফারেন্স এইচ অ্যানালিটিক, তার মানে পি ট্রু। এখন পি ট্রু হয়ে গেলে এ ট্রু ইন্টারসেকশন আর is false, that implies R is false. তার মানে F and H non constant এই কথাটা ফলস। তার মানে হচ্ছে এফ জি দুজনেই পুরো ডোমেইন ডি তে কনস্ট্যান্ট। তার মানে এইচ সর্বত্রই শূন্য। তার মানে এফ আর জি হ্যাঁ আনোয়ার বলো। হ্যাঁ বলো। না না আমার এখন মিটিং আছে, তুমি ওদেরকে বাসায় দিয়ে খাওয়া দাওয়া করে পরে ফোন দিও। ঠিক আছে, হ্যাঁ খাওয়া দাওয়া করে ডিপার্টমেন্টে চলে এসো। এই এখন কি বুঝতে পারছো? হ্যালো, না বুঝতে পারে নাই। তোমরা কি আছো না? হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ রেসপন্স। তোমরা কি আছো না চলে গেছো? জি স্যার আছে। আছি স্যার। কিন্তু আর স্যার বুঝছি। কয়জন বুঝো নাই বলো? একজন যদি বলো বুঝো নাই তাহলে আমি আবার বলবো, তাহলে আমি শেষ করব এখানে। শেষ করেন স্যার। গুড। স্যার শেষ করেন। শেষ করব, হ্যাঁ। তার মানে তোমরা বুঝতে পেরেছো, আমি ধরে নিয়েছি। জি স্যার। পরের করোলারিটা, if a function f and g are analytic in a domain d and if দুজনের প্রোডাক্ট যদি শূন্য হয় for every g is in d, then either f0 for every g is in g or g0 for every g is in d. এটা আরেকটা মজার, এটা হচ্ছে তোমার রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার প্রপার্টির মতো ফাংশনের প্রপার্টি আছে ওভার এ ডোমেইন ডি। তো তোমরা এটার প্রুফ করবা নিজেরা। ডান, এখান থেকে আর কিছু পড়তে হবে না। এই ডিসক্রিট সেট, ডিসক্রিট ইত্যাদি এখানেই শেষ। অ্যানালিটিক কন্টিনিউয়েশন। আমরা আগামী ক্লাসে আইসোলেটেড সিঙ্গুলারিটিজ নিয়ে পড়াশোনা করব, সেটা কালকেই সকাল 8টায় না 9টায়? 9টায়, কালকে সকাল 9টায়।